এখনো জ্বালানো, আর শ্যাম্পুর বোতলটা এখনো নিচে পড়ে আছে। আমার কথা শুনে ও আমার ভয় কাটানোর জন্য আমাকে এক প্রকার জোর করে বাথরুমের কাছে নিয়ে গেল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, শ্যাম্পুর বোতলটা নিচে পড়ে ছিল না, ওটা ঠিক আগের জায়গাতেই সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে সবটা দেখেছি। এতটা ভুল হতে পারে আমার চোখে দেখা? সবকিছু ঠিকঠাক আছে দেখে একরকম হাসতে হাসতে ও আমাকে অভয় দিতে থাকে। কিন্তু এরপর যা ঘটলো তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দাদির রুমের দরজার পাশে একটা ফ্রিজ রাখা ছিল, সেই ফ্রিজের ওপরে একটা মাটির হাঁড়ি। আমার বন্ধু ঠিক ফ্রিজের সামনেই দাঁড়িয়েছিল এবং কিছুটা অন্ধকার থাকার কারণে আমি ব্যাপারটা খেয়াল করিনি। দুজন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি দেখতে পেলাম ওর পেছন থেকে একটা কালো পর্দা যেন সরে গেল, আর ফ্রিজটা দৃশ্যমান হয়ে গেল। ব্যাপারটা ছিল অনেকটা অন্ধকারের ভেতর আরো গাঢ় অন্ধকার কিছু একটা। কালো পর্দার মতো জিনিসটা সরে যাওয়ার পর আমি স্পষ্ট দেখতে পেলাম ওই মাটির হাঁড়িটা কেউ যেন ইচ্ছে করে নিচে ফেলে দিল। এরপর সত্যিই আর কিছু বলার ছিল না। আমরা দুজনই প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম আর দরজা খুলে বাইরের উঠোনে বেরিয়ে এসেছিলাম। আমি অনেকটা উত্তেজিত হয়ে চেঁচামেচি শুরু করে দিলেও আমার বন্ধুকে দেখলাম সে স্বাভাবিকভাবেই কথা বলে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এদিকে আমার চিল্লাচিল্লি শুনে পাশের ঘর থেকে সবাই উঠে এসেছেন। এরপর সবটা তাদের খুলে বলি এবং ওনারা সবটা শুনে আমাকে সান্ত্বনা দিতে থাকেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর আমি তাদেরকে এরকমটা হবার কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তর দেননি। তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই বাড়িতে আমি আর থাকতে চাই না, সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু দাদি আমাকে যেতে দিতে নারাজ। তিনি বললেন, আজ যা যা হয়েছে সেগুলো ভুলে যাও, এরকমটা আর হবে না দাদু ভাই। অনেক বছর যাবৎ আমাদের বাড়িতে কেউ অতিথি হয়ে আসে না, কিন্তু তুমি এসেছো দাদু ভাই, আর কটা দিন এখানে থেকে যাও। অন্তত এই বুড়ি মানুষটার কথা রাখো। এটা শুনে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। বারবার ভাবছিলাম এটা কি হলো, আমি কি কোনো ট্র্যাপে পড়ে গেলাম? ওনারা কেন আমাকে কোনো কিছু পরিষ্কারভাবে বলছেন না, আর এখন আবার আমাকে যেতেও দিতে চাইছেন না। আমি অনেকটা ভয়ের ভেতর ছিলাম সেই মুহূর্তে। মনে মনে ভাবছিলাম সকাল হলে কোনোভাবে এখান থেকে পালিয়ে যাব। যা হোক, কোনোভাবে রাতটা কাটিয়ে ফজরের আজানের সময় আমি ব্যাগপত্র গুছিয়ে নিই পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আঙ্কেলের কাছে ধরা পড়ে যাই। উনি কিছু না বলে আমার হাতটা ধরে ওনার ঘরে নিয়ে যান আর দাদিকে সবটা জানান। দাদি আমাকে বারবার অভয় দিতে থাকলেও আমার মন কোনোভাবেই সেখানে থাকতে চাচ্ছিল না। শেষমেশ আমি তাদেরকে একটা শর্ত দেই, তারা যদি আমাকে এই বাড়ির পুরো ঘটনাটা পরিষ্কারভাবে বলেন এবং গতকাল রাতে কেন এমনটা হলো সেটা খুলে বলেন, তাহলেই আমি থেকে যাব। এই শর্ত শুনে আঙ্কেল আর দাদি কিছুক্ষণ চুপ করেছিলেন আর দুজন দুজনের দিকে তাকিয়েছিলেন। একটা সময় দাদি আমার শর্তে রাজি হয়ে গেলেন এবং বলেন, আজ মাগরিবের পর আমি তোমাকে সবটা বলবো, কিন্তু এখানেও একটা শর্ত আছে। মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত ঠিক যতটা সময় থাকবে সেই সময়ের মধ্যে ঘটনাটা শেষ করতে হবে। যদি কোনো কারণে আমি সেই সময়ের মধ্যে সম্পূর্ণ ঘটনা শেষ করতে না পারি, তাহলে তুমি আমাকে বা এই বাড়ির কাউকে আর কখনোই এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে না। মনের ভেতর ভয়ের সাথে সাথে ঘটনাটি শোনার তীব্র আগ্রহ থাকার কারণে আমি দাদির শর্তে রাজি হয়ে যাই। সেদিন মাগরিবের সময় আঙ্কেল আমাকে অজু করে নামাজে যাবার কথা বললেন এবং নামাজ শেষে সোজা বাড়িতে ফিরে আসতে বললেন। আমি ঠিক তার কথা মতোই কাজগুলো করলাম। বাড়িতে ফেরার পর দেখলাম দাদি এবং বাড়ির অন্যান্য সদস্যরা তার ঘরে বসেই আমার জন্য অপেক্ষা করছেন। আমি ভেতরে ঢুকতেই আঙ্কেল আমার মাথায় ফু দিয়ে বিছানার ওপর গিয়ে বসতে বললেন। এরপর দাদি একে একে ঘটনাগুলো বলতে শুরু করলেন। ঘটনাটি দাদি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। সময়টা 1969 সালের 3রা ফেব্রুয়ারি, আমার বিয়ের দিন। জন্মের সময় মা হারানো এক সন্তানের দায়িত্ব নিতেই বিয়েটা করেছিলাম। সেটা আর কেউ নয়, তোমার বন্ধুর বাবা। হ্যাঁ, সে আমার আপন বোনের ছেলে। কিন্তু তাকে জন্ম দিতে গিয়ে আমার বোন এই পৃথিবীকে বিদায় জানায়। মা হারা মাত্র কয়েকদিনের শিশুটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য এবং তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবার জন্য আমি বিয়েটা করেছিলাম। সত্যি বলতে আমি সেদিন সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। বিয়ের পর সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু 2 বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে নির্মমভাবে বাঙালি হত্যা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়। 71-এর যুদ্ধে আমি আমার বাবার বাড়ির সবাইকে হারিয়েছি, কিন্তু নিজের এবং 2 বছরের ছোট শিশুর জীবন রক্ষার্থে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে ভারতে পালিয়ে যাই। সেখানে কষ্টের দিনগুলোর কথা নাই বা বলি। যুদ্ধ শেষে 1972 সালে 2রা মার্চ আমার এই এলাকায়
ফিরে আসা। কিন্তু তখন এই এলাকাটার আগের মতো ছিল না, সবকিছু যেন বদলে গিয়েছিল। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। বাড়ির কাছে পৌঁছে দেখি সম্পূর্ণ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর অর্ধেকের বেশি ভেঙে পড়েছে। যুদ্ধের আগে এই এলাকাতে মাত্র 3টি পাকা বাড়ি ছিল, তার মধ্যে আমাদের একটা। আমার শ্বশুর আব্বা নিজে বাড়িটি তৈরি করেছিলেন। এই মুহূর্তে একে তো অর্থের অভাব, অন্যদিকে মাথার উপরে ছাদটাও হারিয়ে গিয়েছে। তারপরও অনেক ধৈর্য ধরে এবং কষ্ট করে আমার শ্বশুর 3 দিনের মধ্যে এলাকার মানুষদের সাহায্যে একটি টিনের বাড়ি বানিয়ে আমাদের থাকার ব্যবস্থা করেন। এরপর আস্তে আস্তে আমরা নিজেদের পূর্বের অবস্থায় ফিরতে শুরু করি এবং থাকার জন্য আরও একটি টিনের ঘর বানিয়ে ফেলি। দীর্ঘ 14 বছর পর, অর্থাৎ 1986 সালের দিকে আমরা সম্পূর্ণরূপে আমাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হই। এই 14 বছরে পূর্বের পাকা বাড়ির কাছ থেকে গভীর রাতে অনেকেই কান্না এবং আর্তনাদের শব্দ শুনতে পেত, কিন্তু কখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। সে সময় আমার শ্বশুর চেয়েছিলেন তার মৃত্যুর আগে একটি পাকা বাড়ি তৈরি করবেন। যে কথা সেই কাজ। তিনি লোক জোগাড় করে পূর্বের পাকা বাড়ির জায়গাতেই আবার নতুন করে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। কাজ শুরুর পর কয়েকদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন সকালে উঠে দেখি আমাদের নতুন বাড়ির তৈরি জিনিসপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর গাঁথনিগুলো ভেঙে পড়ে আছে। তো কে করবে এরকম কাজ? এলাকায় আমাদের তো কোনো শত্রু নেই, বরং এলাকার সবাই যে যার মতো করে আমাদের সাহায্য করেছেন বাড়িটি বানানোর জন্য। যা হোক, অনেক আলাপ আলোচনা আর তদন্তের ভিত্তিতে কোনো অপরাধী না পাওয়ায় বাবা আবারও নতুন করে বাড়ির কাজ শুরু করলেন। এবারও ঠিক একই অবস্থা। কদিন খুব ভালোভাবেই কাজ চলছিল, কিন্তু হঠাৎই সব আগের মতো লণ্ডভণ্ড হয়ে গেল। এবার বাবার মনে কিছুটা সন্দেহ জাগলো। তিনি পাশের গ্রামের মসজিদ থেকে একজন ইমামকে নিয়ে এসে জায়গাটা দেখিয়ে পুরো ঘটনাটি বললেন। ইমাম সাহেব কিছুক্ষণ জায়গাটি ঘুরে দেখার পর বাবাকে বললেন, এখানে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু আমার পক্ষে খুব একটা বেশি কিছু করা সম্ভব নয়। আপনি বড় কোনো হুজুরের শরণাপন্ন হন। এটা বলে তিনি চলে যান। আমার শ্বশুর অনেক ধৈর্যশীল এবং সাহসী ব্যক্তি হওয়ার কারণে কিছুদিন অপেক্ষা করার পর বড় আলেমের খোঁজ করতে থাকেন। একটা সময় তিনি সিলেটে মাজারে এক হুজুরের খোঁজ পান। তারপর তিনি নিজেই সেখানে গিয়ে হুজুরের সাথে কথা বলে বাড়িতে আসতে রাজি করান। হুজুর বাড়িতে এসে টিনের ঘরে পা রাখতেই বলেন, নতুন বাড়ির জায়গাটায় ওই রমণীরা কারা? কি করছো তোমরা ওখানে? হুজুরের কথা যেন আমাদের মাথার উপর দিয়ে গেল। কোথায় রমণী? ওই জায়গায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। উনি কাদের সাথে কথা বলার চেষ্টা করছেন? প্রথমে ওনাকে পাগল ভেবেছিলাম, কিন্তু ওই দিন রাতে নতুন করে বাড়ির জায়গাটায় চক্কর কাটতে গিয়ে তিনি কাদের সাথে যেন বিড়বিড় করে কথা বলছিলেন। একটু পর ফিরে এসে তিনি যা বললেন সেটা একদম অবিশ্বাস্য। আমরা সবাই তার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বললেন, যুদ্ধের সময় তোমরা চলে যাবার পর সেপ্টেম্বরের দিকে এই এলাকায় পশ্চিম পাকিস্তানের বাহিনীরা এসেছিল। সে সময় এই এলাকা সবচেয়ে সুরক্ষিত ছিল বিধায় তারা এখানে ক্যাম্প করেছিল, আর তাদের ক্যাম্পটি ছিল তোমাদের সেই পাকা বাড়ি। 23 দিনের অবস্থানে অনেককেই তারা হত্যা করেছে, আর প্রায় 8 জন নারীকে তোমাদের এই পাকা বাড়িতেই পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এবং একটা সময় সকলকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে ঝুলিয়েও রাখা হয়েছিল। ঠিক 23তম দিনের রাতেই মুক্তিবাহিনীর লোকেরা ক্যাম্পে আক্রমণ করে এলাকা দখল করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ নিহত মিলিটারিদের ওই বাড়িতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় মুক্তিবাহিনী, এবং সেখানে সেই জায়গাটাতে যে সমস্ত নারীদের তারা নির্যাতন করে হত্যা করার জন্য রেখেছিল সেই সমস্ত নারী এবং সবাই মিলে সেখানে তারা মৃত্যুবরণ করে, এবং এই জায়গাটায় 8 জন জিন আটকা পড়ে। যেখানে তারা নারীদের যে নির্যাতন করেছিল সেই 8 জন নারীর জিন সেখানে আটকা পড়ে, এবং তারা এখানে কোনো পাকা বাড়ি ওঠাতে দেবে না, এটা বলে। হুজুরের এই কথা শোনার পর আমাদের সবার মাথায় যেন বাজ পড়লো। সবাই প্রায় চুপ করে গিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরের শেষ ইচ্ছা ছিল একটি পাকা বাড়ি বানানো। তিনি হুজুরকে অনেক অনুরোধ করেন কোনো একটা ব্যবস্থা করে দিতে। বাবার অনেক জোরাজুরি করার কারণে হুজুর একটা সময় আমাদের সাহায্য করতে রাজি হন। পরের দিন সকালে তিনি নতুন বাড়ির জায়গাটা বন্ধ করবেন বলে আমাদের কিছু সামগ্রী জোগাড় করতে বললেন। আমরা তার কথা মতো প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে সক্ষম হই, এবং পরের দিন ঠিক ফজরের নামাজের সময় তিনি একটি কাগজে কিছু একটা লিখে তাতে কিছু শুকনো ফুলের পাপড়ি মুড়ে একটা কাচের বোতলে রাখলেন। পরবর্তী সেই কাচের বোতলের মুখ একটি সাদা কাপড় দিয়ে বেঁধে নতুন বাড়ির জায়গায় একদম মাঝ বরাবর পুঁতে দিলেন। এরপর তিনি বললেন, জায়গাটি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি, তাই আপাতত নতুন বাড়ি ওঠাতে কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু নতুন বাড়ি তৈরি হওয়ার পর যেদিন থেকে আপনারা বাড়িতে বসবাস শুরু করবেন সেই দিন থেকে 71 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়িতে কোনো প্রকার মাছ রান্না করা যাবে না, মাংস রান্না করা যাবে না, এবং এই নিয়ম মেনে চললে 8 জন জিন এই জায়গাটি ছেড়ে চলে যাবে। এই 71 দিন মাছ এবং মাংস ছাড়া
আপনারা অন্য সব ধরনের খাবার গ্রহণ করতে পারবেন। তবে হ্যাঁ, যদি 71 দিন সম্পূর্ণ হবার পূর্বে বাড়িতে মাছ মাংস আনা হয় বা রান্না করা হয়, তাহলে বাড়ির কোনো সদস্য বড় ক্ষতি হবে এবং এই পাকা বাড়িও